আসসালামু আলাইকুম। গল্পনাশ চ্যানেলের পক্ষ হতে আমি নেহা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের নিবেদন সুচিত্রা ভট্টাচার্য রচিত ছোট গল্প ফিরে দেখা। সকালে প্রথম চোখ খুলেই সিদ্ধান্ত নিয়ে ফেললেন অনুপমা। আর দেরি নয়, আজই বেরিয়ে পড়বেন। সময় বড় দ্রুত ফুরিয়ে আসছে, তার আগে তাকে একবার পৌঁছতেই হবে সেখানে। বিছানায় উঠে বসে অনুপমা দুহাতে চোখ ঘষলেন ভালো করে, জোরে জোরে শ্বাস টানলেন। রোজকার মতো রাতভর বিছানায় এপাশ ওপাশ করে কখন যে ভোরের মুখে ঘুমিয়ে পড়েছিলেন। ঘুম ঘুম ভাব, অনিদ্রার ক্লান্তি এখনো জড়িয়ে আছে চোখের পাতায়। শরীর নতুন করে গড়িয়ে পড়তে চাইছে। না, আজ আর কোনো ক্লান্তিকে প্রশ্রয় দেবেন না অনুপমা। পূবের জানালা দিয়ে ওই যে শৈশবের মতো নিষ্পাপ নতুন সকালটা একমুঠো নরম আলো ছড়িয়ে হামা টানছে ঘরের মেঝেতে। ওই আলো প্রবীণ হওয়ার আগেই বেরিয়ে পড়া দরকার। বলা যায় না ভোরের ইচ্ছে বেলা বাড়লে কখন ফুরিয়ে যায়। খাট থেকে নেমে অনুপমা রোজকার মতোই ঠাকুর প্রণাম সারলেন আগে। তারপর রান্নাঘরে গিয়ে চায়ের জল বসালেন, বাথরুম থেকে মুখ ধুয়ে এলেন। ভোরের এমন সুন্দর আলোতেও গোটা বাড়িটা ভুতুড়ে রকমের থমথমে। এ সময় রোজ এরকমই থাকে। এবারই সবার এখন মাঝরাত। 7টা নাগাদ কাজের লোক এসে ডাকলে তবে একে একে বিছানা ছাড়বে সকলে। ততক্ষণে অনুপমা পৌঁছে গেছেন স্কুলে। গেছেন মানে কদিন আগে অবধি যেতেন। ঘুম থেকে উঠেই চা বিস্কুট খেয়ে নিজের টিফিন নিজেই তৈরি করে নিতেন। 2-4 পিস মাখন পাউরুটি, একটা ডিম সেদ্ধ বা কলা, ব্যাস। স্বামী বেঁচে থাকতে অবশ্য তার জন্য 1 কাপ চাও বানাতে হতো। মারা যাওয়ার আগে শেষ বছর দুটো কে জানে কেন সমীরণে উঠে পড়তেন তাড়াতাড়ি। বেলা না বাড়া পর্যন্ত বাইরের বারান্দায় পাতা ইজি চেয়ারটায় বসে থাকতেন চুপটি করে। সেও তো প্রায় বছর 10 আগের কথা। সমীরণ তখন মাঝে মাঝেই গজগজ করতেন, এখনো তোমাকে নিজের চা নিজে তৈরি করে খেয়ে বেরোতে হবে কেন? কি করব, ভালো একটা রাত দিনের কাজের লোক পাচ্ছি কোথায়? কেন, খোকনের বউ উঠে একটু করে দিতে পারে না? শুনে অনুপমা চোখ পাকাতেন। আসতে বলো, শুনতে পাবে। শুনুক, শাশুড়ি উঠে সকালবেলা এতগুলো কাজ সেরে চাকরি করতে বেরোবে? থামো তো, নতুন নতুন বিয়ে হয়েছে, এখন তো একটু বেলা অবধি ঘুমাবেই। নতুন আর কোথায়, বছর তো ঘুরতে চললো। বারে, বছর ঘুরলেই বুঝি নতুন পুরনো হয়ে যায়? সমীরণ হেসে ফেলতেন। হাসতে হাসতেই একটা সিগারেট থেকে আরেকটা সিগারেট ধরাতেন। তাহলে আমরা মাস দুয়েই পুরনো হয়ে গিয়েছিলাম বলতে চাও? আমাদের কথা বাদ দাও। কেন, বাদ দেবো কেন? আমার সব মনে আছে। যত তোমাকে আটকাতে চাই তুমি ছটফট করে মরো। কি না, শাশুড়ি রাগ করবেন, বাড়ির সবাই কি ভাববে? বলবো না, তোমার মা যা ছ্যাড় করে কথা শোনাতেন। তুমিও তোমার ছেলের বউকে কিছু বলো। অনুপমা গম্ভীর হয়ে যেতেন। ছি, তোমার মা বলতেন বলে আমাকেও সেটা রিপিট করতে হবে নাকি? তাছাড়া দিনকাল এখন বদলে গেছে, ওভাবে আর বলা যায় না। বেশ তো, আমার কি, বুড়ো বয়সে তবে খেটে মরো। খাটছি তো, যতদিন হাত পা আছে নিজেরটুকু নিজেই করে নেব। আমি কারোর অপেক্ষায় থাকি না। বলতেন বটে, তবু কখনো কি একবারের জন্য হু হু করে ওঠেনি মনটা? কেই বা কবে তার জন্য কিছু করেছে? সমীরণ যে সমীরণ, তিনিও তো কোনোদিন মুখ ফুটে বলেননি, তুমি সরো, তোমার টিফিনটা আজ আমি তৈরি করে দিচ্ছি। খোকনও তো কোনোদিন মুখ ফুটে বলতে পারতো, তুমি আজ রেস্ট নাও মা, আমি ঘরের সব কাজ করে দেব। কেউ বলেনি। অনুপমা যখন চাকরিতে ঢোকেন খোকনের বয়স তখন পুরো 10। পাকিস্তানের সঙ্গে পুজোর ঠিক মুখে মুখে যুদ্ধ লেগেছিল সেবার। তখন থেকেই তো ঘরবার 2 হাতে সামলাতে হয়েছে অনুপমাকে। তাও সে সময় শাশুড়ি ছিলেন, ছোট যা ছিল, দুটো আইবুড়ো ননদও ছিল সংসারে। তবু কাজের ফাঁকি দেওয়ার জো ছিল না। স্কুল থেকে খেটে খুঁটে ফিরে প্রাণ মন দিয়ে সাহায্য করতে হতো সকলকে, করতেই হয়। মেয়েদের জীবনটাই এরকম, তাদের শরীরটা শরীর নয়, মনটাও মন নয়। অনুপমারও এ নিয়ে অভিযোগ ছিল না কোনো, উল্টে জেদ ছিল। কারোর ওপর নির্ভর করবেন না, করেনও নি। তবুও কেন যেন ইদানিং বুকের ভেতর একটা গোপন কান্না দানা বাঁধতে চায়। বড় অর্থহীন মনে হয় সবকিছু। কার জন্য, কিসের জন্য খেটে মরলেন জীবনভর? সমীরণ চলে গেলেন দুম করে, বিনা নোটিশে। ছেলে ছেলের বউ নিজেদের ঘরে একটু একটু করে আলাদা পরিমণ্ডল গড়ে তুলল। সংসারও এখন তাদেরই।
তাদের ছেলে, তাদের মেয়ে, তাদের নিজস্ব সুখ দুঃখ সমস্যা। অনুপমার সেখানে জায়গা কোথায়? জায়গা কি আদৌ কোথাও ছিল? সংসারে, বাইরে থাকে কি? বৃথাই মানুষ ভাবতে ভালোবাসে তাকে ঘিরেই পৃথিবী চলছে, তার জন্যই সূর্য উঠছে, চাঁদ ডুবছে, তার জন্যই বেঁচে আছে প্রিয়জন। ভুল, ভুল, এ এক ভয়ানক নিষ্ঠুর ভ্রান্তি। প্রকাণ্ড ডাইনিং টেবিলের এক কোনায় বসে অনুপমা চা শেষ করলেন। শুধু চাই, আর কিছু খেতে ভালো লাগছে না। যদি প্রয়োজন হয় সেখানে কিছু খেয়ে নেবেন। পথ তো বেশি নয়, টার্মিনাস থেকে বাসে বসলে অন্য প্রান্তে পৌঁছতে বড়জোর ঘন্টা দেড়েক। ভোরে ভোরে বেরিয়ে পড়তে পারলে আরো কম সময় লাগবে। ইচ্ছে করলে খাওয়ার আগেই ফিরে আসতে পারবেন। বেরোনোর আগে শুধু স্নান সেরে নেওয়া দরকার। ঘরে ফিরে তাড়াতাড়ি শাড়ি ব্লাউজ গুছিয়ে নিতে গিয়ে অনুপমা থমকে দাঁড়িয়েছেন। দরজার মাথায় দেয়ালে সমীরনের ছবি, মারা যাওয়ার ৮-৯ মাস আগে তোলা ছবি। বোধহয় খোকনদের প্রথম বিবাহ বার্ষিকীর দিন। অনুপমা স্থির তাকিয়ে রইলেন ছবিটার দিকে। প্রথম প্রথম প্রতিদিনই বাসি মালা ফেলে টাটকা মালায় সাজিয়ে দেওয়া হতো সমীরনকে, অনুপমাই দিতেন। তারপর কবে যে মালা পাল্টানোর ব্যবধান বেড়ে যেতে লাগলো। শেষ কবে মালা পরানো হয়েছিল ছবিটাতে? শুকনো কালো ফুলগুলোর দিকে তাকিয়ে অনুপমার বুকটা হা হা করে উঠল। এরকমই তবে হয়, এভাবেই সময়ের সঙ্গে সঙ্গে বিস্তৃত হয় সকলেই, এমনকি একান্ত প্রিয়জনও। নিজের বিশেষ প্রয়োজনের মুহূর্তগুলো ছাড়া আর মনেই পড়ে না তাকে। এতকাল পরে এই যে সেদিন হঠাৎই সেই মুখটা মনে পড়ে যাওয়া, সেটাও কি তবে নিজের প্রয়োজনে? ওই ছবির মানুষটা, যার সঙ্গে দীর্ঘ ৩০ বছর ঘর করেছেন, সুখ দুঃখ হাসি কান্না ভাগ করে নিয়েছেন নিজেদের মতো করে, যাকে ছাড়া আর কাউকেও ভাবতে চাননি কখনো, তার কথাই তো আগে মনে পড়া উচিত ছিল। অথচ সমীরন নয়, ছেলে নাতি নাতনিরাও নয়, আত্মীয় পরিজন বন্ধু বান্ধব কেউ নয়, এমনকি অনুপমার এতদিনকার প্রিয় পরিবেশের ছোট বড় কোনো স্মৃতিও নয়। বিদায়ের মুহূর্তে ৪১ বছর আগের একটা মুখ যে কেন চকিতে ভেসে উঠল মনের পর্দায়, তাও অমন এক ভরাট সভার মাঝে। স্কুল ছুটির এক পিরিয়ড আগে সেদিন শুরু হয়েছিল অনুপমার বিদায়ী অনুষ্ঠান, ফেয়ারওয়েল। স্কুলের বড় হলঘরটায় কাঠের ডায়াসের ওপর বসানো হয়েছিল তাকে। তারপর দুপাশে স্কুলের বাকি ৪ জন সিনিয়র টিচার, সুষমা, রমা, কেয়া, প্রতিমা। সামনে সাদা টেবিল ক্লথে ঢাকা প্রকাণ্ড এক টেবিলের মাঝখানে ফুলদানিতে রজনীগন্ধার ঝাড়। ছাত্রীরা বসেছিল বেশ খানিকটা তফাতে, ডায়াসের নিচে শতরঞ্জিতে। তাদের পেছনে আরো দূরে সার সার চেয়ারে বাকি সব শিক্ষকরা। অনুষ্ঠানের শুরুতেই ছোট্ট একটা ফুটফুটে মেয়ে এসে যখন মালা পরিয়ে দিল অনুপমাকে, হাতে তুলে দিল ফুলের তোড়া, সঙ্গে একরাশ বিদায়ী উপহার, তখনও এক অন্য ধরনের আবেগে আচ্ছন্ন ছিল অনুপমা। সে আচ্ছন্নতায় শূন্যতা বোধ ছিল। শূন্যতা বোধ নাকি হাহাকার? হারিয়ে যাওয়ার, ফুরিয়ে যাওয়ার, বাতিল হয়ে যাওয়ার। মেয়েটা স্টেজ থেকে নেমে যাওয়ার পর সুষমা উঠলেন ভাষণ দিতে। তখন অনুপমার বুকে হালকা কুয়াশার মতো ভেসে বেড়াচ্ছে শূন্যতা। তার ২৮ বছরের কর্মজীবন কেমন যেন নিভে যাচ্ছে এক ফুয়ে। খুব মন কেমন করছে, খুব। তিনি যে কাল থেকে এই স্কুলের আর কেউ নন, এ কথাটা ভেবেও ভাবতে পারছেন না কিছুতেই। ফ্যালফ্যাল করে শুধু তাকিয়ে আছেন। সুষমা যে কত কথা বললেন, কানেই গেল না। সুষমা বসে পড়ার পরে ক্লাস 9-এর সেই মেয়েটা উঠল গান শোনাতে। মেয়েটার গান আগেও কয়েকবার শুনেছেন অনুপমা, ভারী মিষ্টি গলা। প্রথমেই ঠিক করে তাকে প্রণাম করল, তারপর একটার পর একটা গান গেয়ে চলেছে। সব গানই অনুপমার চেনা, বহুবার শুনেছেন। তবু হঠাৎ যে কি হয়ে গেল, প্রতি কলি সুর যেন অনুপমার হৃদয়কে ভেদ করে চলে যাচ্ছিল সেদিন। সব কেমন ওলটপালট হয়ে যাচ্ছিল, সব। অনুপমার বর্তমান, অনুপমার অতীত, অনুপমার ভবিষ্যৎ। তিনি শিহরিত হচ্ছিলেন বারবার। কোনো কোনো মুহূর্তে গানও তবে পারে জীবনকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে চলে যেতে, নাকি গানটা উপলক্ষ মাত্র, প্রান্ত থেকে প্রান্তে ফেরার প্রস্তুতি শুরু হয়েছিল আরো আগে। কবে থেকে যে শুরু হয়েছিল, সমীরনের মৃত্যুর পর থেকে, না তারও আগে, নাকি সারাটা জীবন ধরেই? অনুপমা চোখ বুজে ফেলেছিলেন। গাইতে গাইতে মেয়েটা অন্তরা থেকে সঞ্চারিতে যাচ্ছে, সঞ্চারী থেকে অন্তরায়। অনুপমা ফিরতে থাকলেন, সঞ্চারী থেকে অন্তরায়, শেষ থেকে শুরুতে। যত নিজেকে সামলানোর চেষ্টা করছেন, বদ্ধ চোখের পাতায় ফুটে উঠছে সে।
বহু দূর থেকে ডাকছে যেন। চিনতে পারছো অনু? অনুপমা মনে মনে উত্তর দিলেন, পারছি। তুমি কি আছো এখনো? কোথায় আছো? সে বলল, তোমার মনেই আছি। নিবিড় নিশীথ পূর্ণিমা নিশীথিনী সম। গান শেষ হয়ে গেল। মেয়েটি আবারও কাছে এলো অনুপমাকে প্রণাম করতে। প্রাণপণ চেষ্টা করেও মেয়েটার নাম কিছুতেই মনে করতে পারলেন না। কি যেন কি যেন অনন্যা না অপরূপা? মেয়েটির মাথায় হাত রেখে গাঢ় চোখে তাকিয়ে থাকলেন শুধু। আহ, কি সুন্দর মন ভোলানো সতেজ গন্ধ যে কিশোরীর গায়ে। রমা কানের কাছে মুখ নিয়ে এলো। অনুপমা দি, এবার আপনি আমাদের কিছু বলুন। অনুপমা ফিস ফিস করে উঠলেন, কি বলবো? বারে, যাওয়ার আগে শেষ কথা বলবেন না আমাদের? অনুপমা শিউরে উঠেছেন। শেষ কথা কি বলা যায় কখনো? চাইলেও কি বলা হয়ে ওঠে? কথাগুলো কি সেদিন সত্যি সত্যিই সহকর্মীদের বলে ফেলেছিলেন অনুপমা, নাকি মনে মনেই উচ্চারণ করেছিলেন? মনে পড়ছে না। মাত্র কদিনেই স্মৃতি বড় ছন্নছাড়া হয়ে পড়েছে। 41 বছর আগের মুখ ভেসে উঠছে মনের পর্দায়। 96 ঘন্টা আগের কথা মনে নেই। 41 বছর আগের মুখ বলছে, তোমাকে যে আমার একটা কথা বলার ছিল অনু। 41 বছর আগের অনুপমা কাঁপছেন থির থির করে। সেদিনই তাকে আশীর্বাদ করে গেছেন সমীরনের বাড়ির লোকেরা। আগামী 23শে শ্রাবণ তার বিয়ে। তবু থরথর স্বরে প্রশ্ন করে ফেলেছেন, কি কথা? থাক, আর বোধহয় বলার সময় নেই। অনুপমা আরেকবার তাকালেন সমীরনের ছবির দিকে। বৌমার পাঠানো খবর পেয়ে স্কুল থেকে ছুটতে ছুটতে যখন বাড়িতে পৌঁছেছিলেন, তখন প্রায় সব শেষ। সমীরনের শরীর নিশ্চল হয়ে এসেছে, দৃষ্টি অস্বচ্ছ, ঠোঁট দুটো খালি কেঁপে চলেছে অবিরাম। বৌমা টুকরে উঠেছিল। বাজার থেকে ফিরে বাবা হঠাৎ ইজি চেয়ারে বসে পড়লেন। প্রচন্ড ঘামছিলেন, নিঃশ্বাস নিচ্ছিলেন জোরে জোরে। আমি দৌড়ে আসতে কোনো রকমে শুধু বলতে পারলেন, মাকে ডেকে আনো। ব্যাস, তারপরেই আর কিছু বলতে পারছেন না। অনুপমা স্বামীর মুখের উপরে ঝুঁকে পড়েছিলেন। কি কষ্ট হচ্ছে বলো? সমীরন অস্ফুট স্বরে কি যেন বলতে চাইছিলেন। অনুপমা বুঝতে পারলেন না। নার্সিংহোমে নিয়ে যাওয়ার পর আরো একদিন বেঁচেছিলেন সমীরন। সারাক্ষণ ঠোঁট দুটো তার শুধু কেঁপেই গেছে। শেষ কথাটা কিছুতেই বলতে পারেননি। অনুপমা কপালে টিপ ধরলেন। সমীরনের ওই শেষ কথা বলতে না পারা, 60 বছর বয়সে পৌঁছে অনুপমার এই ফুরিয়ে যাওয়ার ভয়, জীবন থেকে বাতিল হওয়ার মুহূর্তে ওভাবে 41 বছর আগের একটা মুখ মনে পড়ে যাওয়া, যাকে এতদিন ধরে তেমনভাবে মনে পড়েনি। এইসব কিছুর মধ্যে কি কোথাও কোনো যোগসূত্র রয়ে গেছে? কোনো শেষ কথা শোনার তাড়না? হয়তো সেও ভুলে গেছে কথাটাকে। ভুলতেই পারে। 41 বছর সে তো বড় দীর্ঘ সময়। তবু অনুপমা যাবেন একবার, শেষবারের মতো তার সামনে গিয়ে দাঁড়াবেন, প্রশ্ন করবেন, কি বলতে চেয়েছিলে সেদিন, আজ বলো। ভীষণ অবাক হয়ে যাবে সে। তুমি এতদিন পরে জানতে হলে, এ বুড়ো বয়সে? অনুপমা কি উত্তর দেবেন? বাথরুমে স্নান করতে ঢুকে অনুপমা ঠিকঠাক গুছিয়ে নিতে চাইছিলেন নিজেকে। দেখা হবে তো শেষ পর্যন্ত। দাদা মারা যাবার পর ভাইপোরা যখন বাড়ি বিক্রি করে চলে এলো, তখনও তো সে ওখানেই ছিল। খোকনের বিয়ের নেমন্তন্ন করতে শেষবার যখন গিয়েছিলেন ওখানে, তখনও দেখা হয়েছে। ছেলের বিয়ের কার্ড হাতে দিয়ে অনুপমা জিজ্ঞাসা করেছিলেন, আসবে তো? ক্লিষ্ট হাসি হেসেছিল সে। যেতে তো খুব ইচ্ছে করে, শরীর দেয় না। কোমরের যন্ত্রণায় বড় কাবু হয়ে পড়েছি। রিটায়ার করে গেছো? না, আরো বছর তিনেক আছে। অফিসটা যাই কোনো রকমে। সমীরন বলেছিলেন, যদি আসতে পারেন খুব ভালো লাগবে। আসেনি। অনুপমারও একবারের জন্য তার কথা স্মরণ হয়নি। মনে হওয়ার তো কারণও ছিল না কোনো। স্বামী সংসার নিয়ে যার ভরাট সংসার, তার তো পুরনো কোনো মুখ, যা শুধু তার কাছে একটা মুখই ছিল মাত্র, তা মনে পড়ার কথাও নয়। সমীরন মারা যাবার পরেও মনে পড়েনি কোনোদিন। তবু কেন যে সেদিন। স্নান টান সেরে অনুপমা যখন তৈরি হয়েছেন বেরোনোর জন্য, শেষ বসন্তের সকাল তখন বেশ ঘন হয়ে গেছে।
নাতি নাতনি দুজন তৈরি হয়েছে স্কুলে বেরোনোর জন্য। বৌমা ব্যস্ত তার নিজের সংসার নিয়ে। খোকন খবরের কাগজ পড়ছে তার বাবার ইজি চেয়ারে বসে। ইদানিং খোকনের হাব ভাব কেমন যেন সমীরণের মতো হয়ে যাচ্ছে, চেয়ারে ওই বসে থাকার ভঙ্গিটাও। সমীরণের গলাতেই খোকন অনুপমাকে প্রশ্ন করল, ফিরছো কখন? অনুপমা সিঁড়ির ধাপিতে একটু দাঁড়ালেন। দেখি। কোথায় যাচ্ছ তাও তো বলে গেলে না। অনুপমার বলতে ইচ্ছে করল, যাচ্ছি না রে, ফিরছি। কিছুই বললেন না। সমীরণের থেকেও বেশি নিজেকে নিয়ে ব্যস্ত খোকনের দিকে তাকিয়ে আলগা হাসলেন মাত্র। শেষ এসেছিলেন 11 বছর আগে। বাপের বাড়ির পাট এখান থেকে উঠে যাওয়ার পর আর এদিকে আসা হয়নি। বাস থেকে নেমে তাই বেশ থতমত খেয়ে গিয়েছিলেন অনুপমা। মাত্র 11 বছরের অদর্শনেই কত বদলে গেছে জায়গাটা। বাস স্ট্যান্ডে আগে একটা বিরাট মিষ্টির দোকান ছিল, পাশে সেই কবে থেকে দেখা সেলুন, সাইকেল সারানোর ঘর। কিছু নেই, তার জায়গায় উদ্ধত ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছে রাক্ষসে বহুতল অট্টালিকা। সরু গলিটাও কত চওড়া হয়ে গেছে। সাইকেল রিকশায় বসে সবকিছুই কেমন অচেনা লাগছিল অনুপমার। ফুটবল খেলার মাঠটা কোথায় গেল? ঘোষেদের পুকুর? এত সব ফ্ল্যাট বাড়ি বা উঠল কবে? এতটা পথ চলে এলেন, একটাও চেনা মানুষ নজরে পড়ল না। অনুপমা ক্রমে শঙ্কিত হয়ে পড়ছিলেন। চৈত্রের দামাল বাতাসে রিকশার গতি স্লথ হয়ে যাচ্ছে। রোদ ঝলমলে রাস্তায় ধাতব চাকা ক্যাচ ক্যাচ শব্দ তুলে প্রশ্ন করছে, কোথায় এলে, যাচ্ছ কোথায়? ক্ষণিকের জন্য অনুপমার মনে হলো রিকশাওয়ালাকে বলেন ফিরে যেতে। পরক্ষণেই এক তীব্র ঝাঁকুনি, বাকের মুখে গাড্ডায় পড়ে রিকশা লাফিয়ে উঠেছে। অনুপমারও হৃদয় লাফিয়ে উঠল। চাপা উত্তেজনায় রিকশার হাতল খামচে ধরেছেন। ওই তো তার পরিচিত বটতলা, মোড়ের মাথায় শৈশবের শিরীষ গাছ। ওই তো দেখা যাচ্ছে তাদের বিক্রি হয়ে যাওয়া বাড়িটা। রং বদলে গেলেও বাড়িটা আছে। অনুপমা বড় করে শ্বাস টানলেন। এখনো সব হারায়নি তাহলে। অনুপমা লক্ষ্য করলেন তাদের বাড়ির পেছন দিকের বাড়িটাও দেখা যাচ্ছে এবার। বিসদৃশ্যভাবে প্রাচীন বাড়ির গা ঘেঁষে নতুন এক ইমারত। রিকশা পুরো একটা চক্কর মেরে পাশের বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। রিকশা থেকে নেমে পুরোনো আমলের লোহার দরজাটার সামনে কয়েক সেকেন্ড অনুপমা চুপচাপ দাঁড়িয়ে রইলেন। দরজার পাশে কাঠের লেটার বক্সে পরপর নামের সারি, তার সব ভাইপোদের নাম। তার নাম কোথায় গেল? অনুপমার বুক ধড়ফড় করে উঠল। হঠাৎই বেশ জোরে কড়া নেড়ে ফেলেছেন। ভেতর থেকে বৃদ্ধার কণ্ঠ শোনা গেল, কে? কে তিনি? কি জবাব দেবেন অনুপমা? অনুপমার জবাবের আগেই দরজা খুলে গেল। কাকে চাই বলতে গিয়েও চিনেছেন ভদ্রমহিলা। মুখের প্রশ্ন মুখেই রয়ে গেল। অবাক দৃষ্টি স্তব্ধ কয়েক মুহূর্তের জন্য। অনুপমা মৃদু হাসলেন, চিনতে পারছো বৌদি? স্তব্ধ চোখে সঙ্গে সঙ্গে হাসি ফুটেছে। ও মা, চিনব না কেন, এসো ভেতরে এসো। বৌদি হাত ধরে টেনে ভেতরে নিয়ে যাচ্ছেন অনুপমাকে। বাড়িটা এখনো সেই একই রকম আছে, তবে সাবেকি আমলের বাড়ি ভেঙে গেছে আরো। দেওয়াল দরজার অবস্থা জীর্ণতর। এদিকে তো আর আসোই না তোমরা। অনুপমা উত্তর দিলেন না। উৎসুক চোখ এদিক ওদিক চলে যাচ্ছে বারংবার। সে কি তবে নেই? বাড়িটা অসম্ভব ফাঁকা ফাঁকা, এত ফাঁকা যে দালান উঠোন সবকিছুকেই বড় বেশি দীর্ঘ মনে হচ্ছে। বৌদির ঘরে ঢোকার আগে অনুপমার মুখ ফসকে বেরিয়ে গেল, বাড়িতে কেউ নেই বৌদি? না ভাই, এখন আর কে থাকবে বলো? ছেলেরা যে যার কাজে বেরিয়ে গেছে, বাচ্চারা স্কুলে, আর বৌমারা তো দোতলা থেকে নামেই না বড় একটা। তুমি একাই নিচে থাকো? হ্যাঁ ভাই, তোমার দাদা মারা যাওয়ার পরে এই নিচেই আমার স্থান হয়েছে। বুড়ো হলে মানুষের তো এই দশাই হয়। চৌকিতে পাতা জীর্ণ এক বিছানায় বসে অনর্গল বকবক করে চলেছেন বৌদি। ছেলেরা দোতলায় যে যার মতো ভিন্ন হয়েছে, আমি আছি আমার মতো। বলতে বলতে চোখ মুছলেন। দুঃখের কথা কত আর শুনবে বলো? বাদ দাও। তুমি কেমন আছো? এখনো স্কুলে পড়াচ্ছ নাকি? না, রিটায়ার করেছি 4 দিন। ও। বৌদি আবার চোখ মুছলেন। ঠাকুর জামাই মারা যাওয়ার খবর কার মুখ থেকে যেন শুনেছিলাম। আহা, বড় তাড়াতাড়ি চলে গেলেন। অনুপমা মাথা নামালেন। হাড় জমছে বুকে। ছেলে বউ সব আছে তো ভালো?
নাতি নাতনি কটি তোমার? দুটি। অনুপমা দায়সারা উত্তর দিলেন। কথা বলতেও ভালো লাগছে না। বৌদি এত কথা বলছে, কেন একবারও তার কথা বললো না? তোমার ন্যাওটা হয়েছে তারা, কাছে আসে? আমার ছোট নাতনি তো ঠাম্মা বলতেই অস্থির, কিন্তু মেজ বউ কিছুতেই আমার কাছে তাকে আসতে দেয় না। বলে বুড়িদের সঙ্গে মিশলে নাকি বাচ্চাদের অভ্যেস খারাপ হয়ে যায়। কেন রে, আমাদের সময় কি ঠাকুমা দিদিমা ছিল না নাকি? আমরা তো। কথাগুলো অনুপমার কানে যাচ্ছে না। নীরবে একটা ভাঙা বাড়ি, ভাঙা দেয়ালের আর্তনাদ শুনছে শুধু। কি দাপট ছিল বৌদির এক সময়, কি মুখ! কারণে অকারণে তাদেরকে কত সময় মুখ ঝামটা দিয়েছে। 7 বাড়ি ঘুরে নিজের রান্নার সুখ্যাতি নিজেই শোনাতে শোনাতে পাগল করে দিয়েছেন সকলকে। অনুপমা কথা বললেন এতক্ষণে। তা রান্নাবান্না কি এখনো তোমার ঘাড়ে নাকি? পলকের জন্য উজ্জ্বল হয়ে উঠল বৌদির মুখ, পর মুহূর্তেই মলিন। ছেলেদের আর সে কপাল কি আছে যে আমার রান্না খাবে? এখন চাউমিন, রোল এইসবের যুগ, ওসব কি আর আমি পারি? তোমার দাদার পেনশনের ক টাকা আছে, আর ওই নেলাখেপা দেওর, আমরা দুজনে নিচতলায়। যে লোকটা ওদের জন্য বিয়ে পর্যন্ত করলো না, ভাইপো ভাইজি বলে সারাটা জীবন অস্থির, তাকেও পৃথক করে অন্য করে দিল। কে জানে কেন বুকের ভেতর একটা সূচ বিঁধেছে অনুপমার। ভাইপো ভাইজিদের জন্য বিয়ে করেনি লোকটা, নাকি অন্য কোনো কারণ ছিল? হয়তোবা অনুপমার জন্যই। সূচ বেঁধার যন্ত্রণার ক্ষত ধীরে ধীরে গোপন অহংকারে ভরে যাচ্ছে। হাসিও পেয়ে গেল। তার জন্য সে বিয়ে করেনি, এই চিন্তাটা কি বেশি বাড়াবাড়ি নয়? যেমন খেলা পাগল ছিল সে, হয়তোবা সেজন্যই বিয়ের কথা ভাবেনি কখনো। পাড়ার ফুটবল টিম নিয়ে সকাল নেই, দুপুর নেই, রাত নেই, বেহুশ তালহীন আতপাগলা হয়ে থাকতো সবসময়। খেলা নিয়ে একবার অফিসেও কি এক গন্ডগোল হয়েছিল না? যখন তখন কাউকে না বলে অফিস থেকে পালিয়ে আসা, সে প্রায় চাকরি যায় যায়। দাদার মুখে অনুপমা শুনেছিলেন একবার। অনুপমা জিজ্ঞেস করলেন, তোমার দেওর আজকাল আর মাঠে যায় না? ওকে ছাড়া এখন পাড়ার ফুটবল ক্লাব চলে? চলে রে ভাই, সব চলে। ওই কোমরের ব্যথাটা এত বেড়ে উঠলো যে মাঠের নাম পর্যন্ত ভুলতে বাধ্য হলো। পাড়ার ছেলেদের সঙ্গে সম্পর্কও নেই আর, তারা ক্লাবে ঘেঁষতেও দেয় না। বুড়ো সামনে থাকলে বিড়ি সিগারেট খেতে অসুবিধা হয়, তাই নাকি? অনুপমা হেসে ফেললেন। তোমাকে ছেলেরা বলেছে বুঝি? ছেলেরা কেন বলবে? ঠাকুরপোই গজগজ করে, ছুতোনাতায় ক্লাবের পাশ দিয়ে হাঁটতে গিয়ে ঝগড়া করে ছেলেগুলোর সঙ্গে। এবার একটা দৃশ্য দেখতে পাচ্ছেন অনুপমা। পাড়ার ছেলেরা উদ্দাম চিৎকার করছে, হা হা আনন্দ ধ্বনিতে গোটা অঞ্চল দুলে দুলে উঠছে। নীল হলুদ জার্সি পরা একজনকে কাঁধে করে নিয়ে ঘুরছে একদল বুট পরা জার্সি গায়ে যুবক। কাঁধের মানুষটার হাতে এক বিশাল সোনালী রঙের ট্রফি। পাড়ার সমস্ত জানালা দরজায় অসংখ্য চোখের ভিড়, সকলে একজনকেই দেখছে। কতদিন হবে? 45 বছর? 43 বছর? সদ্য তখন শাড়ি ধরেছেন অনুপমা, জোড়া বিনুনি ময়াল সাপের মতো পিঠ ছাপিয়ে কোমরের কাছাকাছি। অন্যমনস্কভাবে মাথায় হাত চলে গেল অনুপমার। ময়াল সাপ দুটো এখন টিকটিকির লেজ। ভাবতে ভাবতেই বাইরে একটা কাশির শব্দ বেজেছে, ঘর ঘরে শ্লেষা জড়ানো। অনুপমা টান টান হলেন। বৌদি বললেন, ওই ঠাকুরপো এলো বোধহয়, বাজার সেরে ব্যাংকে যাবে বলছিল। লোকটা ঘরে ঢুকতে অনুপমা চমকে উঠে দাঁড়িয়েছেন। 11 বছর আগেও এরকম চেহারা ছিল না, পোশাক আশাকেও না। গাল দুটো তোবড়ানো বাটির মতো ঢুকে গেছে, মাথায় একটা চুলের চিহ্নও নেই। ভুরুজোড়া সাদা, খাড়া খাড়া, চোখের মনিও নিষ্প্রভ। লুঙ্গিটা ময়লা, জামাটাও। ঘরে ঢুকে বেশ খানিকক্ষণ পর সে চিনতে পেরেছে অনুপমাকে। হাতের থলি বৌদির হাতে দিতে দিতে বলল, অনুজে, কতক্ষণ? এদিকে হঠাৎ? অনুপমা ঢোক গিললেন। এমনিতেই এসেছিলাম, তোমাদের সবাইকে দেখতে ইচ্ছে করলো, তোমার জন্যই তো কতক্ষণ ধরে বসে আছি। হাতের উল্টো পিঠে ঘাম মুছে সে আলতো হাসলো। আর বলো না, কি যাচ্ছে তাই ব্যাপার। কবে একটা 7% দিয়ে বেড়েছে, এখনো ব্যাংকে তার খবর আসেনি। এই নিয়েই ম্যানেজারের সঙ্গে। বলতে বলতে থমকেছে একটু। তারপর তোমার আর কতদিন? জিজ্ঞাসার ভঙ্গি দেখে অনুপমা হেসে ফেললেন ফিক করে। কিশোরীর মতো হাত উল্টে বললেন, নেই, রিটায়ার করে গেছি।
অনাবির হাসিতে তোবড়ানো গাল আরো বিভৎস হয়ে গেল। এবার বুঝবে ঠেলা, আমাদের তো গভর্নমেন্ট সার্ভিস ছিল, 2-2.5 বছরের মতো জোটানো গিয়েছিল টাকা পয়সা। প্রভিডেন্ট ফান্ড থেকে আগে নন রিফান্ডেবল লোন নিয়ে নিয়েছো তো? অনুপমা ঘাড় নাড়লেন। না, তোলা হয়নি। তবে গেছো। এবার প্রভিডেন্ট ফান্ড অফিসে কটা দ্রুত শুকতলা যায় দেখো। তোমার স্কুল সার্ভিস বুকটুক ঠিক আছে তো? আছে বোধহয়, অত খেয়াল করিনি। খেয়াল করনি? উত্তেজনার দমকে আবার কাশতে শুরু করলো সে। কাশি সামলে বলল, পেনশন গ্র্যাচুইটির পেপার তৈরি হতে হতেই তোমার জীবন কাভার হয়ে যাবে। খাড়া খাড়া ভুরু চাপা ধূর্ততায় কাঁপছে টিপটিপ। আমি তো রিটায়ারমেন্টের 1 বছর আগে থেকে সব কাগজপত্র তৈরি করতে শুরু করেছিলাম। ওই তো বারিন, যে আমাদের পাশের বাড়িতে থাকতো, কত হাসতো আমাকে নিয়ে। ও তো পেনশন হাতে আসার আগেই মরে গেল। বারিনের মুখটা অনুপমার চোখের সামনে এসেও মিলিয়ে গিয়েছে। নীল হলুদ জার্সির মুখে এখন এইসব কথা একদম ভালো লাগছিল না। চাকরি, পেনশন, রিটায়ারমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, এর বাইরে কি আর কোনো পৃথিবী নেই তার? অনুপমা কথা ঘোরাতে চাইলেন। বৌদি বলছিল তোমার কোমরের ব্যথাটা নাকি আরো বেড়েছে, ডাক্তার দেখাচ্ছ নাকি? ওই একজন শখের হোমিওপ্যাথকে দেখাই আর কি, আমাদের পার্কের আড্ডায় বসে। রিটায়ারমেন্টের পর থেকে বই পড়ে পড়ে ডাক্তারি শিখে ফেলেছে। ব্যথা কমে না, তবে ভিজিটের পয়সাটা বেঁচে যায়। বৌদি অনেকক্ষণ পর কথা বলে উঠলেন। ওই তো এখন করতে হবে। যা কিছু পয়সা হাতে এসেছিল বললাম রেখে দাও, তা না করে দোতলার ঘরগুলোর পেছনে এক গাদা পয়সা ঠেলে বসলো। বাজে বকো না তো। হঠাৎ খিচিয়ে উঠেছে সে। অনুপমা স্পষ্ট দেখতে পেলেন তার একরাশ নোংরা দাঁতের মধ্যে 4টে দাঁত চকচক করছে, বাঁধানো, কি বেমানান। যাও না, একটু চা করে নিয়ে এসো। বাঁধানো দাঁত বুঝে গেল। অনুপমা বলতে গেলেন, আমি চা খাবো না। তার আগেই বৌদি উঠে গেছেন ঘর থেকে। দুজনে একা এবার। তোমাদের কাগজপত্র তো সব ওই ডিপিআই অফিসেই তৈরি হয়, তাই না? সমীরণ বেঁচে থাকলেও কি এইসব কথাই বলতেন এ সময়? হয়তো বলতেন, হয়তো বলতেন না। রিটায়ারমেন্ট নিয়ে মানুষটার মধ্যে কোনো ভাবনা চিন্তার ছায়াও অনুপমা দেখতে পাননি কোনোদিন। কে জানে, সেজন্যই হয়তো অত তাড়াতাড়ি চলে গেলেন সমীরণ। অনুপমা দীর্ঘ নিঃশ্বাস চাপলেন, নিঃশব্দ হয়ে গেলেন আচমকা। হঠাৎই যেন ঘরের ভেতরে সব কথা ফুরিয়ে গিয়ে থমথমে চতুর্দিক। চৈত্রের উত্তাপ বাইরে থেকে মৃদুভাবে ঢুকে পড়ছে ঘরে। সেই তাপে মনটাকেও সেঁকতে চাইলেন অনুপমা। কথা খুঁজছেন। মনে পড়ে পাগলের মতো ফুটবল খেলতে তোমরা পাশের ওই মাঠটায়। চোখের মনিতে কোনো ভাবান্তর ঘটল না লোকটার। ও মাঠে তো এখন গাজার ঠেক হয়েছে। আবার গোটা ঘর নিঝুম, আবার থমথমে। সেই গাঢ় থমথমে ভাব চেপে বসেছে অনুপমার বুকে। নীরবতাটা যেন আষ্টে পৃষ্ঠে ফাঁসের মতো তাকে জড়িয়ে ধরেছে। সেটা কাটাতেই বুঝি ফের বলে উঠলেন, সারাটা দিন তোমার কাটে কি করে? আনমনে জামার পকেট থেকে নস্যির কোটা বার করলো সে। কে জানি, কেটে তো যায়। বৌদির সঙ্গে ঝগড়াঝাটি করি, কুচিত কখনো দোতলায় গিয়ে একটু কথাবার্তা বলি, নয়তো নয়তো টিভি ফিভি রেডিও। অনুপমার মনে হলো লোকটা প্রাণপণ চেষ্টা করেও কিছুতেই দিনগুলোকে মনে আনতে পারছে না। বৌদি চা নিয়ে ঘরে ঢুকলেন। তোমাকে চিনি একটু কম দিয়েছি, দেখো ঠিক হয়েছে কিনা। অনুপমা কাপে ঠোঁট ছোঁয়ালেন। ঠিক আছে, আমি চিনি কমই খাই। তুমি বরং তোমার দেওরকে দেখো, একসময় মোড়ের দোকানে বাজি রেখে রসগোল্লা খেত। শীর্ণগালে হাসি ফুটল কি একটু? অনুপমা বুঝতে পারল না। বৌদি বললেন, সেই জন্যই তোর হাই সুগার। লোকটা কথা ঘোরালো, অনুপমার দিকেই তাকিয়েছে। তোমার নাতি নাতনি সব কত বড় হলো? অনুপমা বললেন, নাতি ক্লাস 3 আর নাতনি 1। বৌদি বলে উঠলেন, ছেলের বউ যত্নাত্তি করছে। অনুপমার বুকটা চিনচিন করে উঠেছে। খোকনের বউ এত শান্ত ভদ্র, অথচ কি নিরুত্তাপ। কোনো কোনো সময় মনে হয় নিষ্প্রাণ অনুভূতিহীন একটা দম দেওয়া কলের পুতুল মাত্র। অসম্মান করে না যত্নাত্তি করে, নিজেই এখনো বুঝে উঠতে পারলেন না। মুখে বললেন, ভালো, ভালোই তো। লোকটা খাটের ওপরে পড়ে থাকা খবরের কাগজের পাতা নিজের মনে উল্টাচ্ছেন এবার, যেন খবর নয় কোনো এক অজানা শিলালিপির দিকে তাকিয়ে আছেন। হঠাৎ নিপুণভাবে কাগজটাকে ভাঁজ করে সরিয়ে দিলেন।
বৌদি খালি চায়ের কাপ নিয়ে নিলেন অনুপমার হাত থেকে। তোমরা কথা বলো, আমি এক্ষুনি আসছি। কি কথা বলবেন অনুপমা? বলবেন 4 দিন আগে ফেয়ারওয়েলে এক ছাত্রীর গলায় গান শুনতে শুনতে মনটা হঠাৎ উল্টো দিকে দৌড়েছিল? বলবেন সেই মুহূর্তে স্বামী নয়, ছেলে নয়, নাতি নাতনি নয়, এই লোকটার কথাই ভাঙা রেকর্ডের মতো কড়কড় করে বাজছিল বুকের ভেতর? অথবা কোনো ছোট বড় সুখ দুঃখের স্মৃতির কথা তুলবেন? অথবা সেই একমাত্র কথা যেটা শুনতে আসা এই 41 বছর পরে? একসময় অনুপমা উঠে দাঁড়ালেন। চলি, বেশি দেরি করলে বাড়িতে ভাববে আমি বোধহয় চাকরি ছাড়ার পরে বিবাগী হয়ে যাচ্ছি। লোকটা উঠে দাঁড়িয়েছে, মুখের হাবভাব যেন একটু শিথিল। বসো বসো, কেউ কিচ্ছু ভাববে না, সবে তো এখন 11:30। 1.5 ঘন্টা লেগে যাবে ফিরতে। নিজের কথাটা নিজের বুকেই ধাক্কা মারল অনুপমার। মাত্র 1.5 ঘন্টায় 41 বছর আগে থেকে বর্তমানে ফিরতে পারে কেউ? বললেন বৌদিকে বলে দিও আবার সময় পেলে আসবো। এখন তো তোমার সময়ই সময়, অঢেল সময়, ইচ্ছে করলেই চলে আসতে পারো। তাই বই কি, সংসার নেই, নাতি নাতনি নেই, হুটহাট ঘুরে বেড়ালেই হলো। অত সংসারে জড়িয়ে পড়ো না অনু। লোকটার খড়খড়ে কণ্ঠস্বরে এই প্রথম এক মায়াবী বিষণ্ণতার ছোঁয়া এসেছে। ঝপ করে বলে বসলো, তোমাকে একটা কথা বলবো ভাবছিলাম, বলবো? অনুপমা বিদ্যুৎ স্পৃষ্ট একদৃষ্টে লোকটার চোখের কোণের শীর্ষ শিরাটার দিকে তাকিয়ে আছেন। কিছু মনে করো না অনু, একটা প্রশ্ন করছি। সমীরণ বাবু নিশ্চয়ই কিছু টাকা পয়সা রেখে গেছেন তোমার জন্য? অনুপমা থতমত মুখে বলে উঠলেন, তেমন কিছু না। তাহলে বলি, টাকা পয়সা যা পাবে সাবধানে রাখবে, নিজের নামে। আবেগের মাথায় ছেলের হাতে তুলে দিও না, দিলেই আমৃত্যু পছতাতে হবে, আমার মতো। অনুপমা কিছু বলতে পারলেন না। না বলা কথাটা 41 বছর পরে দুমড়ে মুচড়ে তবে কি এইরকম একটা কেজো কথা হয়ে যায়? নাকি যে কথা থেকে যায় সে কথা নিজে নিজেই মরে যায় একদিন? অনুপমা বাইরে এসে ছাতা খুললেন। রোদ্দুরটা বড় চড়া। অনেকটা পথ যেতে হবে আমার। শেষ হলো আজকের নিবেদন। আপনাদের যদি আমার গল্প পাঠ ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। যারা গল্পনেশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবেন, এতে করে আমি কোনো নতুন গল্প বা উপন্যাস আপলোড করলেই আপনারা তার নোটিফিকেশন পাবেন। সকলে সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন এই কামনায় আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি।